ম্যাচ শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির সোজা সাপটা স্বীকারোক্তি যে চ্যাম্পিয়ন্স লিগে যখন ম্যানচেস্টার সিটির সঙ্গে রিয়াল মাদ্রিদে দেখা হচ্ছে সেটা একটা ইউরোপিয়ান ক্লাসিকো এবং টানা 4 বছরে 4 বার দেখা হওয়ার পর এই ম্যাচটাতে 2024-25-এর নকআউট প্লে অফসের ম্যাচটা এতিহাদে ওয়াজ অ্যান ইনস্ট্যান্ট ক্লাসিক। সেই ম্যাচে কি ছিল না, এর্লিং হল্যান্ড রেকর্ড গোল করলেন, এমবাপে তার বিপরীতে অ্যান্সার দিলেন। রিয়াল মাদ্রিদ মনে হচ্ছিল ম্যাচটা হেরে যাবে, কিন্তু যেটা হয় 1% চান্স 99% ফেথ, সেটা আরেকবার দেখা গেল এবং সেটা দেখা গেল ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক এবং অনবদ্য ভুলের কারণে, যেটাকে বলতে পারেন যে ম্যানচেস্টার সিটি নিজের পায়ে গুলি করে ম্যাচটা হেরে গেছে এবং তার কারণে এতিহাদের প্রথম লেগে অর্থাৎ নকআউট প্লে অফের প্রথম লেগের অ্যাডভান্টেজটা রিয়াল মাদ্রিদের কাছে, যেটার অশনি সংকেত ম্যানচেস্টার সিটির জন্য অশনি সংকেত শুরু হয়েছিল সেই টিফোটা থেকে। টিফোটার গল্পটা কি? টিফোটা আনা হয়েছিল রদ্রিকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য, যে রদ্রি ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডর জিতেছেন। তিনি স্ট্যান্ডেও ছিলেন এবং সেই টিফোটাতে লেখা ছিল স্টপ ক্রাইং ইয়োর হার্টস আউট। যারা মোটামুটি এই বাক্যটার সাথে পরিচিত জানেন যে এটা ওয়েসিসের একটা চমৎকার, বেশ ভালো একটা গান, আমার নিজেরও পছন্দের একটা গান। এবং লিয়াম এবং নোয়েল গ্যালাগার ওয়েসিসের দুই ভাই, তারা কিন্তু ম্যানচেস্টার সিটিরও বড় ফ্যান। তবে গানটার কনটেক্সট হচ্ছে 2002 সালে যখন গানটা বেরিয়েছিল তখন যখন ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছিল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন নেশন ওয়াইড গানটা বাজানো হয়েছিল। এর পরবর্তীতে যতবারই ইংল্যান্ড 2006 কিংবা ইউরোতে কিংবা পরবর্তী বিশ্বকাপগুলোতে বাদ পড়ে গিয়েছে ততবারই আসলে এই গানটা শুনিয়ে ভক্তদেরকে কিছুটা শান্ত করা হয়। এখন এইটার কনটেক্সটে যখন দেখা হলো যে ভিনিসিয়াস যখন টানেল দিয়ে ঢুকছেন তখন ম্যানচেস্টার সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করেছে যেটা রদ্রি ব্যালন ডিওর ধরে আছেন এবং তার ঠিক জাক্সটা পোস্ট হয়ে ভিনিসিয়াস টানেল ধরে ঢুকছেন। পুরো ম্যাচ জুড়ে সেই টিফোটার ব্রিলিয়ান্সের এবং ম্যানচেস্টার সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রশংসা করা যেত যদি 81 মিনিট পর্যন্ত যে রেজাল্টটা ছিল ম্যানচেস্টার সিটি সেটা যদি ধরে রাখতে পারতো। কিন্তু ইমেজ দ্যাট প্রিসিডস আনফরচুনেট ইভেন্টস, এই ইমেজটাই, এই টিফোটাই ম্যানচেস্টার সিটির জন্য কাল হয়ে দাঁড়ালো এবং ভিনিসিয়াস ম্যাচটা শেষে হাসলেন, কাঁদলেন। ম্যানচেস্টার সিটির ফ্যানরাই ভিনিসিয়াস দেখালেন যে 15টা চ্যাম্পিয়ন্স লিগ কে জিতেছে, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে। মুভি স্টারকে যখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন তখন তিনি বলছেন যে তিনি ব্যানারটা দেখেছেন, ব্যানারে কি লেখা আছে সেটা তিনি অতটা পাত্তা দেননি, তবে এই ধরনের ব্যানার, এই ধরনের ইন্টিমিডেশন তাকে ম্যাচে পারফর্ম করার জন্য অনেক বেশি তাতিয়ে দেয়। কিন্তু এই ম্যাচটা তো হতে পারতো এর্লিং হল্যান্ডের। আপনি আসের এই ইলাস্ট্রেশনটা দেখুন, এর্লিং হল্যান্ড টার্মিনেটরের সেই ইলাস্ট্রেশনটা আরেকবার করা হয়েছে। তার করার কারণ হচ্ছে এর্লিং হল্যান্ড ম্যাচ খেলেছেন 48টা চ্যাম্পিয়ন্স লিগে এই বয়সে এবং এই ম্যাচে যখন তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোলটা করলেন এবং তারও প্রথম 5 ম্যাচে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তার প্রথম গোল, সেটা সব মিলে তার রেকর্ড নিয়ে গিয়েছে 49 গোলে, সেটা অবশ্য পেনাল্টি সহ। এবং এই 49তম গোল করে তিনি বসে গেছেন জলাতান ইব্রাহিমোভিচের পাশে ইউসিএল এর অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরারের 12তম স্থানে। তার 374 মিনিট লেগেছে, 14টা শট লেগেছে। ফাইনালি 5টা ম্যাচ পর, যেখানে রুডিগার নাই, যেখানে আলাবা নাই, কারবাহাল কেউ নাই, সেরকম একটা ফাঁকা ব্যাকলাইনের এগেইনস্টে প্রথম গোলটা করতে। তবে সেই গোলের সব ক্রেডিট পাবেন আসলে ইয়স্কো গ্বার্দিওল। আপনি ইয়স্কো গ্বার্দিওলকে একজন ফুল ব্যাক রোল হিসেবে আসলে ভাবলে খুবই ভুল করবেন। তিনি ফ্রন্ট ফুটে অন দ্য বল যথেষ্ট ভালো এবং সেটারই আসলে নিদর্শন গতকালকে আরেকবার দেখা গিয়েছে। গ্রিলিশ যখন হোল্ড আপ করে গ্বার্দিওলকে রিলিজ করে দিয়েছেন, সেই হোল্ড আপ বলটার পর হল্যান্ডের একটা চমৎকার ফিনিশে ম্যানচেস্টার সিটি কিন্তু প্রথম অ্যাডভান্টেজটা ম্যাচে নিয়ে গিয়েছিল। সেটার অফসাইড কল নিয়ে অনেক ধরনের সময় ক্ষেপণ হয়েছে এবং ফাইনালি মনেই হচ্ছিল হয়তো অফসাইড কলে বাতিল হয়ে যেতে পারে 4 মিনিটের দীর্ঘ অফসাইড চেকের পর, কিন্তু সেমি অটোমেটেড অফসাইড লাইন বলছে যে ওই মিলিমিটার সংক্রান্ত ডিফারেন্সের কারণে গ্বার্দিওল এবং হল্যান্ডের অবস্থানটা সমান থাকার কারণে, যেখানে আসেন্সি আসলে কিছুটা পিছনে পড়েছিলেন, শুয়ামিনো ব্যাকলাইনের অনেক পিছনে ছিলেন, রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনটা খুব আনর্যাটেলড অবস্থায় ছিল শুরুর দিকে এবং সেখানে সেই ম্যানচেস্টার সিটি কিন্তু অ্যাডভান্টেজটা নিয়ে ফেলে। কিন্তু সেই অ্যাডভান্টেজটা তো ক্যারি আউট করতে হবে, যে অ্যাডভান্টেজটা স্বয়ং পেপ গুয়ার্দিওলার কিছু সিদ্ধান্তের কারণে আসলে ম্যানচেস্টার সিটি ক্যারি আউট করতে পারেনি। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটিকে একদম ঘর নতুন করে সাজানোর মতো করে সাজানো হয়েছে। ডিফেন্স লাইনে স্ট্রেনথেন করা হয়েছে, মিডফিল্ডে রদ্রির রিপ্লেসমেন্ট না হলেও এনহ্যান্সমেন্ট আনা হয়েছে, ফরওয়ার্ড লাইনে এনহ্যান্সমেন্ট আনা হয়েছে, কিন্তু তারা সবাই
খুসানোভের কথা বলুন, নিকো গঞ্জালেস যদিও ইনজুর্ড ছিলেন, তিনি বেঞ্চে ছিলেন, ওমার মারমুশকেও আসলে স্থান দিতে হয়েছিল বেঞ্চে। গুয়ার্দিওলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 6 রোলে কে খেললেন? জন স্টোনস। যেই জন স্টোনসকে দিয়ে ওই ট্রেবল উইনিং সিজনে ইনভার্টেড রোলে খেলিয়ে কিন্তু গুয়ার্দিওলা একটা রেভলিউশন করেই ফেলেছিলেন এবং স্টোনস ওয়াজ ডুইং অ্যাকচুয়ালি ভেরি গুড। তার কারণ হচ্ছে পেপ গুয়ার্দিওলা এই ম্যানচেস্টার সিটি নয়, রিয়াল মাদ্রিদের ফ্রন্ট ফোরকে যে থামানোটা বেশ কঠিন হবে সেটা ম্যাচের আগে প্রেস কনফারেন্সেই বলেছিলেন যে বিএমভিআর এর মতো 4 জন ফ্রন্ট ম্যান যখন একটা দলের হয়ে খেলে তাদেরকে কোনোভাবে থামানোটা আসলে 90 মিনিটের জন্য কঠিন, কিন্তু সেটা প্রথম হাফে যথেষ্ট ভালোভাবে কিন্তু পেপ গুয়ার্দিওলা করতে পেরেছিলেন। একটা 2-3-5 খুবই স্টেবল একটা পজিশন নিয়ে তিনি কিন্তু তার দলটাকে ফ্রন্ট ফুটে খেলিয়েছেন, যার কারণে যখন এমবাপে এবং ভিনিসিউস ফ্রন্ট ফুটে প্রেস করতে যাচ্ছিলেন তারা বারবার আসলে ওই আকে এবং আকাঞ্জির পিছনেই পড়ে থাকছিলেন, যার কারণে স্টোনস ওয়াজ দ্য ফ্রি ম্যান, যেহেতু বেলিংহাম একটু ডিপে বাম দিকে শুরু করেছিলেন এবং তার কারণে আসলে ম্যানচেস্টার সিটি প্রথম 20-25 মিনিটে কিন্তু ম্যাচের কন্ট্রোলটা নিজেদের কাছে নিতে পেরেছিল এবং সেই ব্যাপারটাই আসলে কার্লো আনচেলত্তি বুঝতে পেরেছিলেন। রিয়াল মাদ্রিদ প্রথম হাফে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, রদ্রিগোর একটা পাঠানো বল থেকে মেন্দি একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন যেটা আকে ঠেকিয়ে দিয়েছিলেন একদম লাস্টের দিকে। এমবাপেও একটা ফ্রি চান্স পেয়েছিলেন ম্যাচের প্রথম হাফের শেষ দিকে, রদ্রিগোরই একটা বল থেকে সেটা পাঠিয়েছেন তিনি অনেক উপর দিয়ে। কিন্তু এই রিয়াল মাদ্রিদের চান্সগুলোকে আরো কিভাবে পারফেক্টলি কাজে লাগানো যায় এবং ম্যানচেস্টার সিটির মাঝমাঠের ওয়ান ফ্রি ম্যান অ্যাডভান্টেজ কিভাবে ব্লক করা যায় সেটার জন্য কার্লো আনচেলত্তি ট্যাকটিক্যালি দুটো চেঞ্জ করিয়েছেন। এক হচ্ছে বেলিংহামকে তিনি সামনে এগিয়ে এনেছেন এবং সেন্ট্রালি এবং তাদের পিভট রোলের যে পাসিং অ্যাঙ্গেলটা ছিল সেটা তিনি ব্লক করেছেন বেলিংহামের পজিশন চেঞ্জ করার মাধ্যমে এবং ভিনিসিউস, রদ্রিগো এবং এমবাপেকে আরো সামনে নিয়ে এসেছেন তাদের ফ্ল্যাঙ্কের জোনটা বন্ধ করে, যার ফলে আসলে ম্যানচেস্টার সিটির পক্ষে সামনে বল এসকেলেট করাটা, সার্কুলেট করাটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। এবং আরেকটা ব্যাপার খুব ভালো মতো দেখা গিয়েছে, সেটা যদি আপনারা সেকেন্ড হাফের শুরুর দিকে একটু খেয়াল করে থাকে যে ম্যানচেস্টার সিটি বল লুজ করার পর তাদেরকে প্রেস করেনি, তারা রিয়াল মাদ্রিদকে বল প্রেস করে বল উইন করার চেষ্টা করেনি, যেটা পেপ গুয়ার্দিওলা দলের ক্ষেত্রে আপনি এরকমটা খুব একটা দেখবেন না। কারণ হচ্ছে পেপ গুয়ার্দিওলা গতকালকে খুব রোয়ে শোয়ে তাদের ফ্রন্ট ফোরকে বিট করতে চেয়েছিলেন ট্রানজিশনে, কিন্তু আপনার মিডফিল্ডে মানুষ নাই, আপনার সামনে কোনো রানার নাই, আপনি কিভাবে আসলে এরকম একটা মিডফিল্ড নিয়ে, একটা এইজিং মিডফিল্ড নিয়ে রিয়াল মাদ্রিদের প্রেসকে বিট করে সামনে বল নিয়ে যাবেন, সেটার কোনো গেম প্ল্যান আসলে ম্যানচেস্টার সিটি এবং পেপ গুয়ার্দিওলার কাছে ছিল না। পেপ গুয়ার্দিওলা খুব বেশি রেসপেক্ট দেখিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদে, যার কারণে ফলটা ভুগেছেন এই সেকেন্ড হাফেই। সিটির যখন এরকম পরিস্থিতি, সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ আপনাকে বাইট ব্যাক করবে সেটা জানা কথাই। বাইট ব্যাকটা করলেন কিলিয়ান এমবাপে, এই মৌসুমে তার 23তম গোলটা করলেন চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য কম্পিটিশন মিলে তার পায়ের শিন দিয়ে। কেউ কি কল্পনা করতে পারে যে ধরেন আপনি এরকম 100 বার এভাবে গোল করার চেষ্টা করলেন, সেখানে 99 বারে আপনি ফেল করবেন, সেই বলটা আপনার জালে ঢুকবে না, কিন্তু এইবার এই সিনাকল মার্কা গোলে এমবাপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইকুয়ালাইজারটা নিয়ে আসলেন। এবং আপনি চিন্তা করে দেখেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলটা করেছিলেন কিলিয়ান এমবাপে মনাকোর হয়ে, এবং কিলিয়ান এমবাপে গতকালকে তার 52তম গোল পেয়েছেন এবং হোয়াট আ ওয়ে টু অ্যাচিভ দ্যাট গোল। এবং তিনি ওইভাবে বিশ্বকাপে যে গোলটা করেছিলেন, যেই পশ্চারে, সেই পশ্চারটাও একটা কাইন্ড অফ তিনি রেপ্লিকেট করলেন। তবে এমবাপের গোলে সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হবে আসলে দানি সেবায়োসকে। তিনি যেভাবে বলটা পিক করেছেন এমবাপের রানটাকে, সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তবে সেবায়োস অবশ্য পরবর্তীতে যখন ম্যানচেস্টার সিটি পেনাল্টি কনসিড করেছিল, সেই ম্যানচেস্টার সিটি পেনাল্টি পেয়েছিল, সেটার দায়ভারটা কিন্তু সেবায়োসকে নিতে হবে। এবং সেবায়োস যখন সাবস্টিটিউট হয়ে উঠে যান, তিনি জার্সি দিয়ে তার মাথা ঢেকে ফেলেছিলেন, মনে হচ্ছিল যে তিনি বড় একটা ব্লান্ডার করে ফেলেছেন, কিন্তু সেই ব্লান্ডারটা হলেও তার সতীর্থরা বুঝতে দেয়নি যে আসলে সামনে কি সময়টা আসলে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের এই ইউরোপিয়ান ক্লাসিকোতে অপেক্ষা করছিল। সেকেন্ড হাফে কোনোভাবেই রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডকে কন্টেইন করার মতো লেগস, এনার্জি কিছুই ম্যানচেস্টার সিটির ছিল না। এবং বিএমভিআরকে প্রপারলি অ্যাকোমোডেট করার জন্য গতকালকে ভালভের্দে বলেন, আপনি শুয়ামিনি বলেন এবং রাউল আসেনসিও, তিনজনেরই বড় ভূমিকা ছিল। ভালভের্দে তার ন্যাচারাল রোলে খেলেন না, মানে ন্যাচারাল রোলে খেলতে পারেনি কারণ তাদের কোনো রাইট ব্যাক নাই, তিনি রাইট ব্যাক রোলে শুরু করেছেন। তারপরও সেই ভূমিকায় যেরকম দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং অনেকটুকু সামনে উঠে তিনি যে চান্সেস
চান্সেসগুলো ক্রিয়েট করতে পেরেছেন সেটাও কিন্তু অনেক বড় প্রশংসার দাবি রাখে রাউল আসেনসিওর সঙ্গে ওই ট্যাকেলটা যেটা তিনি হল্যান্ডকে এই বয়সে করেছেন। আসেনসিওর মাঠের বাইরে অনেক ঘটনা চলছে, সেটা হয়তো রিয়াল মাদ্রিদের জন্য বেশ আনফরচুনেট। ম্যাচের বিচারে আসেনসিও ওয়াজ ভেরি গুড এবং চুয়ামেনি এবং কামাভিঙ্গা তাদের দুইজনের রোল নিয়েও কিন্তু কার্লো আনচেলত্তি প্রশংসা করে কথা বলেছেন। তারা যেভাবে মিডফিল্ডের ওই সিকিউরিটিটা সাস্টেন করেছেন, কখনো ব্যাকলাইনে বসে, চুয়ামেনি তো আসলে মেকশিফট সেন্টার ব্যাক রোলেই খেলেছেন, কামাভিঙ্গা গতকালকে খেলেছেন মিডফিল্ড রোলে, তাদের কিন্তু বড় ভূমিকা ছিল বিএমভিআরকে ভালোভাবে অ্যাকোমোডেট করার জন্য। এবং ম্যাচের যখন 81 মিনিট তখন স্কোর লাইন এটা কার্লো আনচেলত্তি ভ্রুটা নাচালেন যখন ম্যাচের 93 মিনিট, তখন স্কোর লাইন পাল্টে গেল ঠিক নিচের চায়। এবং সেটার আবারও কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটি নিজেদের পায়ে গুলি করে রিয়াল মাদ্রিদকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে, যেটার সবচেয়ে আনফরচুনেট রিসিভিং এন্ডে রয়েছেন তাদের অন্যতম সবচেয়ে ভালো পাসিং মানে বল পাসিংয়ে যার অ্যাকুরেসি অনেক ভালো সেই এদেরসেনের ওই মিসপ্লেসড ভলি থেকে বেলিংহাম বলটা পেলেন, সেখান থেকে ব্রাহিম দিয়াজ গোল করে বসলেন, তিনি সেলিব্রেট করলেন না। কিন্তু এর পরবর্তীতে একদম শেষ দিকে যেই ভুলটা হলো, কভাচিচ তিনি ব্যাক পাসটা করলেন রিকো লুইসের কাছে, রিকো লুইস ফ্লাইটটা মিস করার পর সেখান থেকে ভিনিসিউস রিকো লুইসকে যেই পানিশমেন্টটা দিলেন, সেখান থেকে বেলিংহামের একদম লাস্ট মোমেন্ট একটা ক্লাচ গোল। এই দৃশ্যটা আপনি দেখে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছেন যে যখন রিয়াল মাদ্রিদ ম্যাচে হয়তো সমতা রয়েছে কিংবা ম্যাচ হেরে যাচ্ছে, এরকম একটা জায়গা থেকে বেলিংহাম এরকম ক্লাচ গোল করে রিয়াল মাদ্রিদকে সেলিব্রেশনের অনুষঙ্গ তৈরি করে দিয়েছেন। এবং বেলিংহামের বয়স মাত্র 21 বছর এবং এই 21 বছরেই তিনি 90+ মিনিটে 6 বার ওপেন প্লে থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচ জিতিয়েছেন। সবচেয়ে বেশি এই রেকর্ডটা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর 7 বার এবং 6 বার আরও একজনের রেকর্ড রয়েছে, সেটা লিওনেল মেসির। এবং ম্যাচ শেষে এতিহাদে আপনি 2 বার কাম ব্যাক করে ম্যানচেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে হারিয়েছেন, তাহলে কে কাঁদবে আর কে হাসবে সেটা রিয়াল মাদ্রিদের সেলিব্রেশনটাই ভালো মতো আপনাকে প্রপারলি বলে দিচ্ছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তির জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা বা বড় স্বস্তির জায়গা হচ্ছে এই ম্যাচে যে কেউ হলুদ কার্ড দেখে, সেটা মদ্রিচ, সেটা কামাভিঙ্গা, চুয়ামেনি যদি হলুদ কার্ড দেখতেন তবে পরের ম্যাচে তারা সাসপেন্ডেড থাকতেন। রিয়াল মাদ্রিদের শুকরানা করা উচিত যে এই ম্যাচে কেউই আসলে হলুদ কার্ড খান নাই। এবং আনচেলত্তি বলছেন যে তিনি এরকম পারফরমেন্সই এক্সপেক্ট করছিলেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে, কিন্তু রিয়াল মাদ্রিদের যেই ম্যাচটা, যে এমফ্যাটিক উইনটা এসছে সেটা তারা ডিজার্ভ করেন এবং তিনি পুরো দলটাকেই ক্রেডিট দিচ্ছেন এই টিম পারফরমেন্সের কারণে। এবং আরেকটা শুভ বার্তা দিয়ে রেখেছেন যে আন্তোনিও রুডিগার এবং ডেভিড আলাবাকে পরের ম্যাচে অর্থাৎ ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউতে পাওয়া যাচ্ছে। তার মানে এয়ারলিং হল্যান্ডের সঙ্গে রুডিগারের আরেকবার সেই টাসল ক্ল্যাশ আমরা দেখতে পারবো। ম্যানচেস্টার সিটির জন্য মোটেও ভালো কোনো সংবাদ নয়। কিন্তু আপনি পেপ গুয়ার্দিওলার রিয়াকশনটা দেখুন একবার, 2-2 গোল খাওয়ার পর তার রিয়াকশন কার্লো আনচেলত্তির কন্ট্রাস্টে, এবং 3-2 গোল খাওয়ার পর ফাইনালি গার্দিওলার রিয়াকশন। তাকে একটু প্লিজ কেউ সান্ত্বনা দেন, তার দাড়িটারির অবস্থা বেশ মানে মনে হচ্ছে যে ভদ্রলোক প্রায় সর্বশান্ত হয়ে গেছেন এরকম একটা অবস্থা। তিনি সর্বশান্ত না হলেও তার দল মোটামুটি সর্বশান্ত হওয়ার অবস্থায়। তিনি প্রেস কনফারেন্সে এসে বলছেন যে এই রিয়াল মাদ্রিদ মোটেও নর্মাল কোনো টিম না এবং এই দলের মতো এতিহাদে এসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর কোনো দল ইউরোপে এত বেশি চান্সেস ক্রিয়েট করতে পারে না। এবং স্পেসিফিকলি সেই চান্স ক্রিয়েশনের সংখ্যা 20টা, চান্স ক্রিয়েশনের সংখ্যা নয় বরং শটের সংখ্যা 20টা। এবং পেপ গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর আর কোনো দল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে এসে এই পরিমাণ শট এর আগে কখনোই নেয় নাই। এবং পেপ গুয়ার্দিওলা এই পুরো ম্যাচের পারফরমেন্সের দায়ভারটা দিচ্ছেন কোনো ইন্ডিভিজুয়াল কাউকে না, বরং সবাইকে, ইনক্লুডিং হিমসেলফ। তিনি বলছেন যে এই সিজনে এইরকম ঘটনা অনেকবার ঘটে গেছে, এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকলে তাহলে রেজাল্টটা এরকমই আসবে। এবং এই রেজাল্টগুলোর মূল কারণ হচ্ছে ভুল সিদ্ধান্ত নিতে থাকা এবং কনস্ট্যান্টলি ভুল সিদ্ধান্ত নিতে থাকা। এটা তার বা অন্য কারো দোষ তিনি দেখছেন না, এটা সবার সংগঠিত দোষের কারণে আসলে ম্যানচেস্টার সিটির এমন পরিস্থিতি হয়ে গেছে। এবং সেটা আপনি কেন বলবেন না, কারণ এইবারের চ্যাম্পিয়ন্স লিগে যতবারই 75 মিনিট পার হয়েছে, 75 মিনিটের পর ম্যানচেস্টার সিটি সর্বোচ্চ 7টা গোল কনসিড করেছে। স্পোর্টিং সিপির কাছে তো তারা আগেই পিছিয়ে ছিল, 75 মিনিট পর তারা একটা গোল কনসিড করলো। ফেইনুর্দের কাছে তারা 2টো গোল কনসিড করলো রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। এই ম্যানচেস্টার সিটিকে আপনি এখনো চেনেন না এবং এতিহাদে যখন রিয়াল মাদ্রিদের কাছে ম্যানচেস্টার সিটি হেরে যায়, সান্তিয়াগো বের্নাবেউতে আসলে কি দশা হবে এই আরেকটা ইউরোপিয়ান ক্লাসিকোর ক্ল্যাশে, সেটা বলাটা বা ম্যানচেস্টার সিটি কোনো ভক্তর পক্ষে ভাবাটা বেশ দুঃস্বপ্নের মতো একটা এক্সপিরিয়েন্স হওয়া উচিত।
কিন্তু দুঃস্বপ্নের মতো এক্সপিরিয়েন্স হলে আসলে কুন আগুয়েরোর কি হবে, তিনি যদি ওই কথাটা বলেই থাকেন ওই পডকাস্টে, তবে কুন আগুয়েরোর জন্য আপনারা একটু দোয়া করতে পারেন। আমি জানি না তার কি অবস্থা হবে, সেটা আসলে তিনি হয়তো আপডেট দিতে পারবেন। ইউরোপিয়ান ক্লাসিকোর বাদে গতকাল রাতে ছিল আরো 3টা ম্যাচ ডে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফসে ব্রেস্ট ভার্সেস পিএসজি, এবং ব্রেস্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা পিএসজির চাইতে ভালো বোধ হয় এই সিজনে আর কেউ বোঝেনি। যতবারই পিএসজির সঙ্গে ব্রেস্টের দেখা হয়েছে ততবারই পিএসজি ব্রেস্টের আপার হ্যান্ডটা পেয়েছে। গতকালকেও সেই ঘটনাটাই ঘটলো, ব্রেস্টের ঘরের মাঠে পিএসজি 3-0 গোলে হারিয়ে দিয়েছে। পিএসজির পারফরমেন্সের ব্যাপারে আসি, তবে দেমবেলেকে নিয়ে, এই দেমবেলেকে নিয়ে কথা না বললেই নয়। শেষ 11টা ম্যাচে এই ভদ্রলোক 18টা গোল করে ফেলেছেন, এবং 2025 সালে ইউরোপে সবচেয়ে বেশি গোল এই উসমান দেমবেলের, সেটা 15টা। তার পিছনে একজন মাত্র আছেন, তিনি কিলিয়ান এমবাপে, তার গোলের সংখ্যা 10টা, এবং এই 15টা গোল তিনি করেছেন 8 ম্যাচে। ব্রেস্টের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন লিগ অর ম্যাচে, আজ গতকালকে করলেন 2টা গোল 1টা গোলে, অর্থাৎ পেনাল্টি যেটাতে তারা কনসিড করলো, পেনাল্টি যেটাতে উইন করলো, সেখানে পেনাল্টিটা উইন করেছিলেন এই দেমবেলে। অথচ এই দেমবেলেকে যখন তিনি বার্সেলোনায় ছিলেন একটা লম্বা সময় তাকে দেমবুলেন্স বলে খোঁচা দেওয়া হতো বা ট্রল করা হতো। সেই দেমবুলেন্স এখন হয়ে গেছেন দেমবুজ। হি ইজ উজিং হিজ অরা, এবং ফাইনালি দেমবেলে হ্যাজ রিচড হিজ পিক, যেটা লুইস এনরিকে বলছেন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে, যে দেমবেলে ইজ বেসিক্যালি আ প্লে স্টেশন ক্যারেক্টার, আপনি জাস্ট বাটন প্রেস করবেন আর দেমবেলে গোল করা শুরু করবেন। তবে লুইস এনরিকের পিএসজি ইজ বিকামিং সামথিং এলস অ্যান্ড ভেরি থ্রেটেনিং, কারণ এই পিএসজির যে ধরনের পজিশনাল ফ্লুইডিটি রয়েছে, ব্রেস্টের ম্যাচের কথা আপনি চিন্তা করেন কিংবা ম্যানচেস্টার সিটির ম্যাচের কথা চিন্তা করেন, তাদেরকে প্রচুর মাঠের অনেক জায়গায় প্রচুর ফ্রি স্পেস তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, বরং এই ফ্রি স্পেসগুলো তাদের পজিশনাল ফ্লুইডিটির কারণে তারা বারবার পেয়ে যাচ্ছে, ফ্রি ম্যান রান তারা বারবার নিতে পারছে। এবং যে সেকেন্ড গোলটা হলো মাত্র 6টা পাস থেকে, সেই ব্রেস্টের ডিফেন্স, মিডফিল্ড এবং ডিফেন্স ভেঙে গোলটা করাটা আসলে লুইস এনরিকের ওই যে স্পেনটা রয়েছিল, যে রিজিড 1000-এর বেশি পাস খেলা স্পেন, সেটাকে আপনাকে ভুলিয়ে দিতে বাধ্য করবে। এই পিএসজি ইজ বিউটিফুল, এই পিএসজি ইজ থ্রেটেনিং, এবং এই পিএসজি যদি রাউন্ড অফ 16-এর বৈতরণীতে উঠে যায়, এই নকআউট প্লে অফ পার করে, তাদের অপোনেন্ট হতে পারে, সম্ভাব্য অপোনেন্ট হতে পারে হয় লিভারপুল কিংবা বার্সেলোনা, যাদের কাঁধেই পড়ুক না কেন পিএসজি, সেটা মোটেও এই দুই দলের জন্য ভালো কোনো সংবাদ নয়। তবে ভালো সংবাদ গতকালকে এসছে ইউভেন্তুসে তুরিনের মাঠে, এবং সেটার বড় কারণটা হচ্ছে গাত্তি। এই গাত্তি আসলে যে কি, এটা বলে আসলে বোঝানো সম্ভব না। এই গাত্তি কখনো চিয়েলিনের মতো ডিফেন্স করেন, এই গাত্তি কখনো রোনালদিনির মতো মাঠে সামনে বল নিয়ে এগিয়ে যান, এবং ওয়েস্টার্ন ম্যাকেনি যেভাবে গোলটা দিয়েছেন, সেই গোলে গাত্তির যেই অ্যাসিস্টটা, যেই থান্ডারাস যেই ক্রসটা তিনি করেছেন, সেটা কিন্তু অনেক বেশি ক্রেডিট পায়। এবং ওয়েস্টার্ন ম্যাকেনি তিনি চ্যাম্পিয়ন্স লিগে এইবার ইউভেন্তুসের হয়ে 3টা গোল করেছেন, এবং ওয়েস্টার্ন ম্যাকেনিকে আপনি যেখানেই খেলতে বলবেন, তাকে আপনি রাইট ব্যাক খেলতে বলেন, যদি তাকে আপনি স্ট্রাইকার খেলতে বলেন, যদি আপনি লেফট সেন্টার মিডফিল্ডার খেলতে বলেন, সব রোলেই তিনি খেলতে রাজি হবেন। সেটা ইউভেন্তুসে থিয়াগো মোত্তা ভালো মতোই বোঝেন, এবং সেই ব্যাপারটাই তিনি রেখেছেন। ফলে ফাইনালি ইউভেন্তুস টানা 3টা ম্যাচ এই প্রথমবার এই সিজনে জিতেছে, লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলে। থিয়াগো মোত্তার জন্য একটা ভালো সংবাদ, যে রাউন্ড অফ 16-এ ওঠার জন্য এক পা তারা মোটামুটি এবার দিয়ে রেখেছে। রাউন্ড অফ 16-এ ওঠার জন্য আরেকটা পা দিয়ে রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং এর ঘরের মাঠে গিয়ে একদম এমফ্যাটিক্যালি 3-0 গোলে তারা হারিয়ে এসছে। এবং সেরিহু গিরাসি একটা দারুণ জায়গায়, দারুণ একটা দলে তিনি যোগ দিয়েছেন, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে 10 গোল করার রেকর্ড এর আগে ছিল রবার্ট লেভানডফস্কির এবং এরলিং হল্যান্ডের। এবং গতকালকে যখন সেরিহু গিরাসি গোলটা করলেন, সেই গোল করে তিনি সেই তালিকায় নিজেকে বসিয়ে ফেলেছেন, এবং নিকো কোভাচ ফাইনালি তার প্রথম জয়টা পেয়েছেন, যেহেতু স্টুটগার্টের সঙ্গে ম্যাচে বুন্দেসলিগায় তিনি প্রথম ম্যাচটা তাকে হারতে হয়েছিল, ফাইনালি চ্যাম্পিয়ন্স লিগে এসে তার জয়ের খাতাটা তিনি খুলতে পেরেছেন। তবে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য সামনে রাস্তাটা খুব একটা সুগম নয়, স্পোর্টিংকে হারানোটা ভালো একটা বুস্ট আপ তাদেরকে দিবে, কারণ স্পোর্টিং রুবেন আমরিম চলে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত একটা ম্যাচ জিততে পারেনি, এবং সিগন্যাল ইদুনা পার্ক ওয়েস্টফালেন স্টাডিয়নে সম্ভবত স্পোর্টিং এর জন্য জয়টা আশা করাটাও ঠিক নয়। তবে অনেক কিছুই হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। তবে গতকালকের ইউরোপিয়ান ক্লাসিকোর রাতে ম্যানচেস্টার সিটি হেরে গেছে এতিহাদে, ব্রেস্ট হেরে গেছে পিএসজির কাছে তাদের ঘরের মাঠে, স্পোর্টিং হেরেছে তাদের ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে, তবে ইউভেন্তুস তুরিনের নিজেদের ঘরের মাঠে তারা হারিয়েছে পিএসভিকে। এই ম্যাচগুলো নিয়ে স্পেশালি ইউরোপিয়ান ক্লাসিকো ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে আপনার কি মন্তব্য? কোন কোন জায়গায় আসলে ম্যানচেস্টার সিটির ঘাটতি ছিল? রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির পরবর্তী ম্যাচের প্রেডিকশন আপনারা কি করছেন? সব কিছুই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।